আমি বলেছিলাম যে আর যাই করুন না কেন আমার ছেলেপুলে কিন্তু থাকবে না এই ফিল্মে। এই যে একটা বাওয়াল হবে এখন ছবিটা রিলিজ কিন্তু এই সময় গেলেই ভালো হবে, ভালো হবে। অতটা মানে আমি জানি না মানে কে দেখতে পাচ্ছে যে সামনে এই ঘটনাটা ঘটবে। যদি শাড়ি পরার থাকে ছবিতে, সেই চরিত্র যদি শাড়ি পরে, মার শাড়ি ডেফিনেটলি আমি পরবো, উইচ অবভিয়াসলি গোজ উইথ দ্য ক্যারেক্টার। ওই ব্যাংকটা আমার কাছে আছে যেখানে অনেক কিছু আমি রাখতে থাকি একটু একটু করে। আমার এত প্রতিবাদ করে যদি আমি না খেতে পেয়ে মরি বা আমার বাবা মাকে কেউ হার্ট করলো, আমি নিজেকে ওটাই বলি যে জাস্ট সিট কোয়াইটলি। আর জালি লোকে তো ভরে গেছে না দুনিয়া। আমার সত্যি মনে হয়েছিল যে ইটস এ গুড স্পেস টু ওয়ার্ক টুগেদার। বর্তমানে যা কঠিন পরিস্থিতি, সামাজিক অবক্ষয়, সেই সময়টায় দাঁড়িয়েও নিজের শিরদাঁড়াকে সোজা রেখে চলতেই তিনি ভালোবাসেন এবং নিজের ছবির কথা ভেবে নয়, বরঞ্চ কঠিন পরিস্থিতিতে সেই শিরদাঁড়াকে সোজা রেখেই যে কোনো চোখ রাঙানিকে তিনি উপেক্ষা করেই প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন। অভিনেত্রী হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও তাকে সত্যিই ভালোবেসে ফেলা যায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নমস্কার স্বস্তিকা দি, প্রথমেই অবশ্যই বলি তোমাকে দেখেই মনটা এত ভালো হয়ে যায়, তাও জিজ্ঞাসা করা কেমন আছো? ভালো আছি। কিন্তু স্বস্তিকা দি, যখনই তুমি কোনো সামাজিক বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলো, সেখানটাতেই হঠাৎ করে ঢুকে যায় যে তুমি নাকি তোমার ছবির সামনে আসছে, সেই প্রচারের কথা মাথায় রেখে তুমি সেটা ছবি তো সামনে আসবেই, কারণ এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন, এটাই আমার ভাত রুটি জোগায়। সেই জন্য আমাকে ছবি করে যেতেই হবে, ভালো কাজ করতে হবে এবং সেই কাজগুলো রিলিজও হবে। মানুষ না দেখলে তো কাজটা করে কোনো লাভ নেই। একেবারেই। অফকোর্স কোনো ডিরেক্টর প্রডিউসার একটা সিনেমা বানাবে না যে আমরা বাড়ির ছাদে ম্যাডাম পেতে নিজেরা দেখব। মানুষের সামনেই সেটা রিলিজ করতে হবে এবং একটা ইন্ডাস্ট্রির কাছে তো এটা ব্যবসা, হ্যাঁ, এটা তো বাণিজ্য। সো তার মধ্যে যদি বারংবার প্রতিনিয়ত কোনো না কিছু না কিছু ঘটতেই থাকে, তার সঙ্গে আমার কাজের তো কোনো সম্পর্ক নেই এবং আমার ছবি রিলিজেরও সম্পর্ক নেই। এবং টেক্কার সময় ওই কথাটা আমরা বারংবার বলেছিলাম যে একটা ছবি কখন রিলিজ করবে সেটা অভিনেতাদের হাতে থাকে না, এটা প্রডিউসার ডিসাইড করে এবং এটা অনেক দিন আগে থেকে ডিসাইডেড হয়ে থাকে। সেরকম টেক্কার রিলিজটা অক্টোবর মাসে হয়েছিল, সেটা জানুয়ারি মাসে ঠিক হয়েছিল এবং পোস্টারও রিলিজ হয়েছিল যে টেক্কা কাম রিলিজিং দিস পুজো। একইভাবে দুর্গাপুর জাংশনের এই সময় রিলিজটা অনেক আগে থেকে নির্ধারিত। মানে আমরা কেউ কি উপরে বসে আমাদেরকে জানাচ্ছে যে এই যে একটা বাওয়াল হবে এখন ছবিটা রিলিজ কিন্তু এই সময় গেলেই ভালো হবে। অতটা মানে আমি জানি না মানে কে দেখতে পাচ্ছে যে সামনে এই ঘটনাটা ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিগুলো রিলিজ হবে। এবং শুধু আমার ছবি কেন, এই সময় পুরাতন রিলিজ করলো, এই সময় অনন্যার একটা ছবি রিলিজ করেছে, অনেক ছবি রিলিজ করছে, আমার একার ছবি করছে না। আর স্বস্তিকা দিকে উষসী হিসাবে দেখা, স্বস্তিকা দি বরাবরই তুমি নিজের প্রত্যেকটা চরিত্রকে ঠিক আগেরটার সাথে মিল যাতে না থাকে সেটা বোধহয় কিছুটা মাথায় রেখেও করো এবং ছবির চরিত্র সেটাই ডিমান্ড করে। কিন্তু উষসী হিসাবে প্রথমবারের জন্য দেখছি, মানে তোমাকে তো নানান চরিত্রে দেখেছি, বেশিরভাগ মায়ের চরিত্রে দেখেছি। মা হিসাবে মা নই, হ্যাঁ, শেড মা হিসাবে অনেক শেড দেখেছি, কিন্তু এখানে হ্যাঁ মা অনেক রকম মা করেছি আমি, বিভিন্ন রকম মা, তারা সবাই একটা ভিন্ন সোশিও ইকোনমিক জায়গা থেকে আসে এবং হয়তো কোথাও ওই ইউনিভার্সাল মাদার ল্যাঙ্গুয়েজটা সেম, কিন্তু সব মায়েরাই কোথাও গিয়ে একই সুতোয় বাঁধা, কিন্তু তাও সবার ব্যক্তিত্ব একরকম হয় না। তো এই স্ক্রিপ্টটা আমার ভালো লাগার একটা কারণ ছিল যে ওষুধ, ফার্মা কোম্পানি, এইসব নিয়ে একটা থ্রিলার আমার মনে হয় না বাংলা ছবিতে ইন রিসেন্ট টাইমস হয়েছে। আমি প্রচুর ছবি দেখি, আমি তো দেখিনি। সো থ্রিলারটা অফকোর্স মানুষে দেখতে ভালোবাসছে, বেশি মানুষে দেখছে, বাজারে চলছে, সেজন্য হয়তো সবাই বানাতে চাইছে। কিন্তু তার মধ্যেও তো আমাদের একটা নতুনত্ব আনতে হবে বা একটা অন্য গল্প বলতে হবে যেটা আগে বলেনি। এবং এটা একটা স্মল টাউনকে কেন্দ্র করে, দুর্গাপুরে আমরা শুটিংটা পুরো করেছি, দুর্গাপুরের গল্প। একটা ছোট শহরে অনেকগুলো মৃত্যু পরপর ঘটে গেলে সেটা হয়তো তাড়াতাড়ি চোখে পড়ে যায়। আমাদের মতো কলকাতা শহরের মতো একটা বড় শহরে
চারজন লোক কোথায় কোন কোনায় কোন ওষুধ খেয়ে মারা যাচ্ছে সেটা আমাদের বুঝতেই অনেকটা সময় চলে যাবে। সো এটা একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যে ওষুধ কেন্দ্রিক একটা থ্রিলার অনেকদিন হয়নি, এবং আমার এখানে কোনো সন্তান নেই, সেটাও একটা কারণ ছিল, এবং সন্তানদের কোনো ক্রাইসিস নেই। সো আই ওয়াজ লাইক, আমি অনিলম ভট্টাচার্যকে বলেছিলাম যে স্ক্রিপ্টে অফকোর্স অনেক আমাদের হয়তো চেঞ্জেস আনতে হয়েছিল, অনেক কিছু রিওয়ার্ক করতে হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম যে আর যাই করুন না কেন আমার ছেলেপুলে কিন্তু থাকবে না এই ফিল্মে। আর চরিত্রটা হচ্ছে সিনিয়র জার্নালিস্ট, স্বস্তিকাদি সিনিয়র জার্নালিস্ট, এবং আমরা যতটা জানি আর কি যে তুমি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। হ্যাঁ, এবার তুমি যতটা এক্ষুনি যেটা বলছিলে থ্রিলারের কথা, বাঙালির তো অ্যাকচুয়ালি রক্তের মধ্যে গোয়েন্দা বিষয়টা কোথাও আমাদের ঢুকে থাকে, সেটা ছোটোবেলা থেকে বই পড়তে হলো। তোমার মধ্যে থেকে ওই ইনভেস্টিগেশনটা ছিল ছোটোবেলায়, ছোট্ট জিনিসে যেটা হারিয়ে গেছে আমি খুঁজে দেবো বাড়ির মধ্যেই। আমি কোনোদিনও কিচ্ছু হারিয়ে গেলে খুঁজে পেতাম না। আমার মনে হয় আমার মার মধ্যে ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি সব কিছু ছিল, কারণ মা নিমেষের মধ্যেই কোথাও না কোথাও থেকে ওটা খুঁজে বের করে দিত। এবং এখনও যখন আমি বাড়িতে কিছু খুঁজে পাই না, অহরহরই এটা করতে থাকে যে খুঁজে পাই না জিনিসপত্র আর কি, কোথায় যে রাখলাম, ছোট জিনিসগুলো। আর আমার মেয়েকে ফোন করলে আমার মেয়ে বলে, মা নিশ্চয়ই চোখের সামনেই আছে, বা তুমি এরকম প্যানিক মোডে খুঁজছো বলে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না। আমার সবসময় মনে হয় যে ভগবান, আমার মাকে শুধু এইটুকুর জন্য তুমি মানে বাঁচিয়ে রাখতে পারতে যে আমি কোনো জিনিস খুঁজে পাই না। সো আমার কিছু খুঁজে না পেলেই আমি মাকে বলতাম, এবং তারপরে খুব বেশি হলে হয়তো একদিন আর কি ম্যাক্সিমাম। সো আই থিঙ্ক আমার মার মধ্যে ওটা আছে ভেতরে, আমি একদম পারি না কিছু খুঁজে। মা কথাটা বললেই একটা অদ্ভুত তৃপ্তি আসে মুখে, একটা হাসি আসে, একটা শান্তির হাসি। আর এই কথাটার সাথে তোমার সাথে বোধহয় জড়িয়ে লেপটে থাকে তার শাড়িও। আমরা দেখেছিলাম তুমি পোস্ট করেছিলে যে দেবদাসী সিরিয়াল থেকে শুরু হয়েছে এবং সেটা এখনো কন্টিনিউস। এখনো কন্টিনিউ। যদি শাড়ি পরার থাকে ছবিতে, সেই চরিত্র যদি শাড়ি পরে, মার শাড়ি ডেফিনেটলি আমি পরবই, উইচ অবভিয়াসলি গোজ উইথ দ্য ক্যারেক্টার। তো ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন। আমি ওটা আলাদা করে ভাবি না, মানে হ্যাঁ একটা ছবি করব, এখানে শাড়ি পরতে হবে, অফকোর্স মার শাড়ি তো পরবই। ইনফ্যাক্ট অর্জুন দত্তর যে ছবিটা আমি করছিলাম, আমি আর পাউলি বিবি পায়রা, ওখানেও আমি অনেকগুলো মার শাড়ি পরেছি। তো হয়তো একটু বেটার দেখতে শাড়ি আমাদের কস্টিউম ডিজাইনার নিয়ে এসছে, যেগুলো বেশি সুন্দর দেখতে। আমি তাও বলেছি যে না, আমি ওই শাড়িটা পরবো না, আমি মার শাড়িটাই পরবো। তো আমি শুধু মানে বাংলার কাজে নয়, আমি হিন্দি ছবিতেও আমি মার জামা কাপড় মানে শাড়ি নিয়ে গিয়ে পরি। আমি ইনফ্যাক্ট এখনই একটা নেটফ্লিক্সে শ্যুট করছিলাম, তো হিন্দি ছবির কাজ, ওখানেও আমি মার শাড়ি পরেছি। তো এটা একটা বোধহয় আশীর্বাদ, ভালোবাসা সবটা জড়িয়ে লিখতে। হ্যাঁ, জাস্ট মনে হয় যে না বাবা আছে, আমার কাছে আছে। রাইট। স্বস্তিকাদি এই যে বললে আমার মা আমার কাছে আছে, এটা একটা বড় শান্তি আর কি, সব থেকে বড়। যখন খুব নিজেকে মনে হয় যে চাপতে ধরেছে চারদিক দিয়ে সমস্যা বা কিছু, সেখান থেকে বেরোনোর জন্য ফার্স্ট মাথায় কি আসে? মাথাটা ঠান্ডা রাখতে হবে, এটাই আমি বলি নিজেকে। সে মাথাটা ঠান্ডা করে একটু জল খাও, খেয়ে একটু বসো চুপচাপ শান্তভাবে 10-15 মিনিট, ব্যাপারটা থিতিয়ে যাক, তারপরে আই উইল স্টার্ট লুকিং ফর সলিউশনস। মানে কাকে ফোন করতে হবে, কোথায় যেতে হবে, কি কাগজ দরকার, শান্তি মনে কি খুঁজে বের করতে হবে। আমি আগে নিজেকে বলি যে জল খাও, দিয়ে একটু ফ্যান চালিয়ে 10 মিনিট জাস্ট বসে থাকো চুপ করে, চোখটা বন্ধ করে, যে ঈশ্বরের নাম করতে চাও করো, এবং তারপরে উইল ফিগার ইট আউট। শান্ত মাথায় অনেক কাজ সহজ হয়ে যায়। হ্যাঁ, বিকজ প্রথমেই একটা কিছু ক্রাইসিস এসে পড়লে আমরা প্যানিক করি, আমাদের নার্ভাস অ্যাংজাইটি হয়, এবং তখন একটা মানে কী করবো ওই ভাবতে গিয়ে আরও হয়তো 4টে জিনিস হারিয়ে ফেলবো। তো আমি নিজেকে ওটাই বলি যে জাস্ট সিট কোয়াইটলি। স্বস্তিকাদি, তুমি তাবর সিনিয়র জার্নালিস্টদের সাথে সাক্ষাৎকারে বসেছো, এই চরিত্রটা করার সময় কি তাদের থেকে কিছু তুমি নিয়েছো, না একেবারে নিজের মতো করে চরিত্রটি গঠন করেছো? সারা জীবন ধরে যেটুকুনি নিয়েছি সেগুলোকেই ওই চরিত্রের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি ওরকম একটা চরিত্র এখন এলো, সেই চরিত্রটা নিয়ে আমি এখন পড়াশোনা করতে শুরু করে দিলাম, হ্যাঁ তার জন্য আমি এই রেফারেন্সিং করলাম, এর ওর কাজ দেখলাম, আমি ওটা আমার প্রসেস না।
আমি সবসময় কিছু না কিছু একটা করতে থাকি এবং মনে হয় যে আমার মানে ওই ব্যাংকটা আমার কাছে আছে যেখানে অনেক কিছু আমি রাখতে থাকি একটু একটু করে। আজকে এটা শিখলাম, কালকে ওর সঙ্গে আলাপ হলো, এটা দেখলাম, দিয়ে তারপরে কোথায় সেখান থেকে আমি কি বার করে কোথায় আমি ইমপ্লিমেন্ট করব, সেখানে অফকোর্স মাই ইন্টেলিজেন্স কামস টু প্লে। একেবারে বিক্রমদার কথা ডেফিনেটলি আসতেই হয়, কারণ সাহেব বিবি গোলামে দেখার পর থেকেই সবাই বোধহয় অপেক্ষায় ছিল। তোমাদের কাছে কি এর আগেও একসাথে কোনো ছবির অফার এসেছে নাকি এটাই প্রথমবারের জন্য আসা? এসেছে, কিন্তু ওগুলো ঠিক মানে করার জন্য খুব একটা উত্তেজনা আমারও হয়নি, আর মনে হয় বিক্রমেরও হয়নি। বিকজ এরকম কোনো কথা হলে যখন কেউ বলে যে বিক্রমের সাথে আমরা কথা বলছি, অফকোর্স আমি ওকে ফোন করে বলবো যে হাওয়ায় হাওয়ায় বললো নাকি সত্যি তোর সাথে কথা হয়েছে। জালি লোকে তো ভরে গেছে না দুনিয়া, তো ওটা সবসময় একটা ক্রস চেক করে নিই, যার নামই বলুক না কেন ক্রস চেক করে নিই, বা তারাও করে। এবং বাট খুব একটা ব্যাটে বলে হয়নি বিষয়গুলো, বাট এইটা আমার সত্যি মনে হয়েছিল যে ইটস এ গুড স্পেস টু ওয়ার্ক টুগেদার। তুমি ট্রেলার লঞ্চেতে একটা খুব সুন্দর কথা বলেছিলে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে বিক্রমদাকে কতটা পরিবর্তন হতে দেখলে নাকি অপরিবর্তিত। তুমি বললে অভিনেতা হিসেবে যদি বলি এত বছর বাদেও অপরিবর্তিত, সেটা কিন্তু ল্যাক বলা যেতে পারে। অ্যাকচুয়ালি পুরোনো দিনের স্মৃতিগুলো ফেরত এসেছে এই সিনেমার। না দেখো, আমরা এখন যে বাজেটের মধ্যে কাজ করি এবং যে কম দিনের মধ্যে কাজ শেষ করতে হয়, সেখানে কোনো মানুষের সঙ্গেই কোনো কথাই বলার সময় পাই না। মানে সেটে গিয়ে কাউকে জিজ্ঞেস করবো যে কিরে ভালো আছিস, বাবা মা কেমন আছে, বা মেসো মশাই মাসিমা কেমন আছে, বা তোর বাচ্চা কেমন আছে, কোনো কথাই বলার কোনো চান্স পাওয়া যায় না। জাস্ট কাজটাতে ফোকাস করতে হয়। তো তারপরে মানে যখন প্যাক আপ হয়েছে তখন হয়তো কথা হয়েছে, বা সবাই আমরা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলে ফেলি, বা সেই অভিজ্ঞতাটা আমাদের সমৃদ্ধ করছে কি না সেটা নিয়েও কথা বলি, বা আমরা সেই অভিজ্ঞতা থেকে কী কী শিখেছি, আমাকে সেটা how it is helping me to become a better person. So হ্যাঁ, এই ধরনের কথা হয়েছে এবং ওর যথেষ্ট ম্যাচিওর্ড হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর। অ্যান্ড আমার মনে হয় ও খুব সুন্দর করে এটা ব্যালেন্স করছে, সব রকম চরিত্র করে, প্রেমের ছবিও করছে, একটা অ্যাকশন ফিল্মও করছে, একটা থ্রিলারও করছে। সো এই ব্যালেন্সটা মেনটেন করলে আমার মনে হয় he can do a lot of good work. শিরদাঁড়া নিয়ে যে কথাটি রয়েছে আর কি তোমার ছবিতে, যে ডায়লগটা, সেটা এত বিপুলভাবে জনপ্রিয় হয়েছে, কারণ সত্যি তো বর্তমান সময় দাঁড়িয়ে সবাই চোখ রাঙানিকে ভয় পেয়ে শিরদাঁড়াকে অনেকে বিক্রি করে দিচ্ছে। স্বস্তিকাদি, যেহেতু প্রতিবাদের কথা বললাম, এমন কখনো তোমার অভিজ্ঞতা হয়েছে যে প্রতিবাদের ভাষা তুমি তোমার জায়গায় সড়ক থেকেছো বলে অনেক কাজ হাত থেকে মিস হয়েছে? হ্যাঁ, এটা তো হবেই, তো জানা কথাই, তা না হলেই আমি অবাক হতাম। অফকোর্স হয়েছে, এটা মানে এগুলো তো ঘটতেই থাকে, এগুলো ঘটবেও, সেটা জেনেই আমার মনে হয় যারা প্রতিবাদ করে তারা এটা জেনেই প্রতিবাদ করে যে এটাতে আমার এই ক্ষয়ক্ষতি হবে, তারপরে আমাকে ডিসাইড করতে হবে যে এটা জেনেও আমি কথা বলবো না বলবো না। কিন্তু কোথাও এটা খারাপ লাগার নয় স্বস্তিকাদি, কারণ অভিনেত্রীর মান হিসেবে তো তাকে ছবিতে নেওয়া হবে, অভিনেত্রীর কাজ দেখে নেওয়া হবে, সেখানে তার প্রতিভা। কিন্তু সেইভাবে তো আমাদের চারপাশে তো সেইভাবে কাজ করে না, তুমিও জানো যে সেভাবে এটা কাজ করে না। তুমি যদি কালকে খুব ভোকাল হয়ে তোমার যে আইডিওলজি বা তুমি যেটা নিয়ে কথা বলতে চাও, তুমি যদি সেটাকে তুমি তোমার কাজের জায়গাটাকে হাতিয়ার করে তুমি যদি তোমার বক্তব্য পেশ করো, তোমার মনে হয় তোমার চাকরিটা থাকবে না, তো ছাঁটাই হয়ে যাবে। তো এটা শুধু যে আমার জীবনে হচ্ছে বা শুধু কলকাতা শহরে হচ্ছে বা শুধু এখানে হচ্ছে তা তো না, এটা সারা পৃথিবীতেই এই নিয়মেই চলে যে তুমি কথা বলছো সেটা আমাদের পোষাচ্ছে না, তাহলে তোমার মুখ বন্ধ করিয়ে দেবো, বা তোমার কাজের ক্ষতি করবো, বা তোমার পেটে লাথি মারবো, তাহলে তুমি চুপ করে যাবে, ওটাই একমাত্র রাস্তা। বা তোমার বাড়ির লোকেদেরকে টার্গেট করব, তোমার সন্তানকে টার্গেট করব। সো দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। সো নাও ইট ইজ আপ টু ইউ যে এটা জেনেও তুমি ওই রিস্কটা নেবে, দিয়ে তুমি কথাটা বলবে না, তুমি চুপ করে যাবে যে ভাই আমার এত প্রতিবাদ করে যদি আমি না খেতে পেয়ে মরি, বা আমার বাবা মাকে কেউ হার্ট করলো, বা আমার সন্তানের ওপরে ওই তো বিজয়া বলে আমি যে শোটা করেছিলাম সেখানে আমার একটা ডায়লগ ছিল,
ভয়ের ব্যবসার চেয়ে বেশি বড় ব্যবসা আর কিছু হয় না। একদম। তো ভয় মানুষকে, ওটাও তো একটা ব্যবসায়ী, মানে ভয় দেখেই চুপ করিয়ে রাখলাম। আর তুমি সেই ভয়টা পাবে কি না, তুমি চুপ করে থাকবে কি না, এটা তোমার উপর নির্ভর করছে। স্বস্তিকাদি, যেহেতু ভয়ের কথাই বললে, মেয়েকে নিয়ে তো মায়ের প্রচুর চিন্তা থাকে, তাকে ঘিরেই তার সংসার। মেয়ে ওখানে বসে মাকে নিয়ে কী নিয়ে ভয় পায়? ডোন্ট কিল অ্যান্ড ডোন্ট গেট কিলড। সিম্পল, ভেরি শর্ট অ্যান্ড সুইট অ্যান্ড সিম্পল। কিছু একটা কোনো কিছু বলেই আমাকে ফোন, যখনই কথা বল, মা তুমি কি কাউকে মেরেছো? না। তোমাকে কেউ মারলো? বলছি না। প্লিজ ডোন্ট লেট দ্যাট হ্যাপেন। সো ওর ওইটুকুই চিন্তা যে মা কাউকে মেরো না, আর প্লিজ কারোর কাছ থেকে মার খেও না। আর নিজে কত সিনেমা দেখেছে, মাকে এতগুলো চরিত্রে মা হিসাবে দেখে আর না, ওর এখন যেহেতু ওখানে একা থাকে আর বছরে ওই দুবার ছাড়া দেখা হয় না, সেই জন্য ও এখন খুবই কনসিয়াস হয়ে গেছে যে তুমি কি কষ্ট পাচ্ছ এই কাজটায়, তাহলে আমি দেখবো না। তোমার কি খুব কষ্ট হচ্ছে, তাহলে দেখবো না। তুমি কি খুব মার খাচ্ছ, তুমি কি মরে যাচ্ছ, তাহলে দেখবো না। তো বিজয়া দেখেনি, নিখোঁজটা অফকোর্সও দেখতে চায়, বাট মানে একসাথে সিজন 1 সিজন 2 একসঙ্গে দেখবে বলে দেখেনি। এবারে কলকাতায় এলে নিশ্চয়ই দেখে নেবে, বাট ওইটাই মানে বিজয়া দেখেনি। আরও কয়েকটা কাজ যেগুলো আমি বলেছি যে খুবই একটু মানে ইমোশনালি ডেভাস্টেটিং, সো শি ডাজন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট। শি ইজ ম্যাচিওর ইনাফ, কিন্তু মা নিজের না বলে না, তোমাকে এখানে রোজ দিন আমাদের দেখা হয় না মা, আমি ওরকমভাবে তোমার মুখটা দেখলেই আমার কান্না পাচ্ছে, আমি দেখতে চাই না। বিজয়ের আমি যখন ট্রেলার পাঠিয়েছিলাম তখন আমাকে বললো যে তোমার ওই মুখটাই আমি দেখতে পাচ্ছি না মা, আমার ভীষণ অসুবিধে হচ্ছে, তাই তোমার মন টু ওয়াচ ইট, আই কান্ট সি ইউ লাইক দ্যাট। কিন্তু এবার তো দুর্গাপুর জাংশনে দর্শকদের হল্ট করতেই হবে, কারণ ট্রেন তো ছেড়ে দিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই 25শে এপ্রিল রিলিজ হচ্ছে ছবিটা হলে, এবং আমরা বারবার সবাইকে একই কথা বলছি যে ওটিটির ভরসায় বসে থাকবেন না, তাহলে কিন্তু ছবিটা দেখা হবে না। কারণ কবে ওটিটিতে আসবে, কবে বিক্রি হবে, কবে দেখতে পাবেন তার কোনো স্থিরতা নেই, নাও আসতে পারে। সো হলে গিয়ে ছবিটা যদি দেখেন তাহলে আমাদের ভালো লাগবে, আর নাহলে আপনারাও একটা মিস করবেন ভালো ছবি। এবং আমি এরকম একটা রোল আগে করিনি, এবং আমাকে এইভাবে দর্শক আগে কোনোদিনও দেখেনি, তো সেখানে একটা চমক আছে। ভালো লাগলে জানাবেন। একেবারেই, যেহেতু শুরুটা একটু অন্যভাবে হয়েছিল, তবে শেষটা সবসময় পজিটিভ দিয়ে হওয়া ভালো, বলা হয় যার শেষ ভালো তার সব ভালো। যেহেতু এখানে শির দ্বারা কথাটা রয়েছে, তো আমি তোমাকে 5 জন তোমাকেই বলবো যে অভিনেতা অভিনেত্রীদের বেছে নিতে, যাদের সাথে তুমি মনে করো এইটা হতে পারে। যেরকম যদি বলি, প্রথমেই টলিউডের হৃৎপিণ্ড। টলিউডের হৃৎপিণ্ড দেব। ওকে, টলিউডের কিডনি যকৃৎ। অনির্বাণ ভট্টাচার্য। দেখেন, এটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে বাঙালিদের সাথে এই চিঠির কি মিল, বদলের যে শব্দটা। এই চিঠিটা বিরামদেবলো লিখছেন 1930 সালে। শির দ্বারা মেরুদণ্ড। ঋত্বিক চক্রবর্তী। বিচারকের অসুখ, এর বাংলা কি হবে? তো বাংলায় আরে হাকিমের ব্যাধি। চোখ। অনির্বাণ চক্রবর্তী। হাসি। শ্রাবন্তী চ্যাটার্জি। থ্যাংক ইউ সো মাচ। আর নিজেকে কি কমপ্লিমেন্ট দেবে, কোন বডি পার্টটা? তুমি অলরাউন্ডার। একদমই তাই। তাই আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দুর্গাপুর জাংশন দেখছেন, এবং প্রথমবারের জন্য উষসীর চরিত্রে দেখতে চলেছেন স্বস্তিকা মুখার্জিকে অন্য অবতারে। বরাবরই আপনারা ভালোবাসা দিয়েছেন তার অভিনয় সত্তাকে, আর এবারও সেটা দিতে ভুলবেন না। আর তাছাড়া আপনাদের কেমন লাগলো ইন্টারভিউটি, সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।